এই ক্লাসের মাধ্যমে আমরা ডব্লিউবিপি এবং কেপির যে বিগত বছরের প্রশ্নপত্রগুলো হয়েছিল 18 থেকে 25 পর্যন্ত সব আমি তোমাদের করিয়ে দেবো। তা আজকে আমরা ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2018-র আরও 5টা প্রশ্ন একদম ডিটেলসে পড়ে নেবো। দেখো, এই প্রশ্নটা এসেছিল যে ভারতের সর্বপ্রাচীনতম পর্বতমালা হলো কোনটি? তা মাথায় রাখবে, আরাবল্লী হলো ভারতের সর্বপ্রাচীনতম পর্বতমালা, যেটা দিল্লির কাছ থেকে শুরু হয়ে হরিয়ানা ও রাজস্থানের মধ্যে দিয়ে গুজরাটে গিয়ে শেষ হয়েছে। এটি প্রাচীনতম ক্ষয়জাত ভঙ্গিল পর্বত। এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরু শিখর। তো চলো এবার আমরা আরও বিভিন্ন পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গগুলো দেখে নেব। যে বিন্ধ্য পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো গডউই পিক, বা যাকে বলা হয় সদ্ভাবনা শিখর। মহাকাল পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক, যেটা মধ্যপ্রদেশের শাহডোল জেলায় অবস্থিত। আর এই অমরকণ্টক থেকেই নর্মদা নদীর উৎপত্তি হয়েছে, মাথায় রাখবে। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, যেটা কেরালায় অবস্থিত। আর এটি কেরলের সর্বোচ্চ শৃঙ্গ, মাথায় রাখবে। দেখো, আনাইমুদি দক্ষিণ ভারতের এভারেস্ট নামেও পরিচিত। কি বললাম? আনাইমুদি দক্ষিণ ভারতের এভারেস্ট নামেও পরিচিত। এটা উপদ্বীপীয় ভারতের বা দাক্ষিণাত্যের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গও কিন্তু তোমার এই আনাইমুদি। ভালো করে মাথায় রাখবে, এক একটা পয়েন্ট খুব দারুণ দারুণ তথ্যগুলোই কিন্তু আমি এক জায়গায় করে তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো, আনাইমুদি নামের অর্থ হচ্ছে হাতির মাথা, মাথায় রাখবে। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি, যেটা উড়িষ্যাতে অবস্থিত। সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়, যেটা মধ্যপ্রদেশে রয়েছে। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা, ঠিক আছে, দোদাবেতা বা দোদাবেট্টা যাই বলো না কেন, যেটা কর্ণাটক, কেরল এবং তামিলনাড়ু রাজ্যের ত্রিসংযোগ স্থলে এই নীলগিরি পর্বতমালাটা অবস্থিত। আর এখানকার শোলা অরণ্যের প্রাপ্ত নীলাকুরঞ্জি ফুলের কারণে এর নামকরণ করা হয়েছে। ভালো তত্ত্ব। কি অরণ্য? এই নীলগিরি পর্বতমালায় কিন্তু আমরা শোলা অরণ্য দেখতে পাই। আর এই শোলা অরণ্যের কারণেই শোলা অরণ্যের কারণে এখানে কি রয়েছে? নীলাকুরঞ্জি ফুল দেখা যায়, আর সেই জন্য এর নাম রাখা হয়েছে নীলগিরি। মাথায় রাখবা, টোডো উপজাতি, টোডো বা টোডা উপজাতি কিন্তু এই পর্বতমালায় বাস করে। দেখো, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ তো জানোই যে মাউন্ট এভারেস্ট, যেটা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 8848 মিটার, যেটা নেপাল ও তিব্বত সীমান্তে অবস্থিত। যদি বলে ভারতীয় হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, মাথায় রাখবে, যার উচ্চতা 8586 মিটার, যেটা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। আর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কেটু, বা যাকে আমরা বলি গডউইন অস্টিন, যেটা হচ্ছে কারাকোরাম পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 8611 মিটার। আর এটাই হচ্ছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। বুঝতে পারছো? চলো দেখো, নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ বলতে পারো যে সারামতি, কেমন। আর গারো পাহাড়ের হচ্ছে নকরেক, যেটা মেঘালয়ে অবস্থিত। খাসি পাহাড়ের হচ্ছে শিলং পিচ। আর বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ বলবা মুলানগিরি। মিকির পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ডামবুকচো। নামগুলো একটু খটকা লাগলেও কিন্তু মুখস্থ রাখবা। দেখো, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পরেশনাথ, যেটা আর্কিয়ান যুগের গ্রানাইট এবং নিজ শিলা দ্বারা গঠিত। আর যদি বলে দার্জিলিং বা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, যার উচ্চতা 3636 মিটার। চলো পরের প্রশ্ন এসেছিল, দেখো এটাও ডব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2018 প্রশ্ন, যে ভারতের নেপোলিয়ান বলা হয় কাকে? তা তুমি তো জানোই যে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। দেখো, সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা। তার শাসনকালটা 335 থেকে 380 অব্দ। কি বললাম? 335 থেকে 380, মাথায় রাখবে। হরিসেনের লেখা এলাহাবাদ প্রশস্তি থেকে তার কৃতিত্ব সম্পর্কে জানা যায়। তাহলে এই এলাহাবাদ প্রশস্তি কার লেখা? হরিসেনের লেখা। এই হরিসেনের এলাহাবাদ প্রশস্তি থেকেই কিন্তু আমরা সমুদ্রগুপ্তের কৃতিত্ব সম্পর্কে জানতে পারি। দেখো, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের নেপোলিয়ান বলে আখ্যা দিয়েছেন। তাহলে ভারতের নেপোলিয়ান বলে সমুদ্রগুপ্তকে আখ্যা দিয়েছেন কে? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। দেখো, উত্তরে তিনি 9 জন রাজাকে পরাজিত করে তাদের রাজ্যকে সাম্রাজ্যের সাথে যুক্ত করেন। এই অভিযানকে দিগ্বিজয় বলা হয়, অর্থাৎ সমস্ত অঞ্চল জয় করে সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করে নেওয়া, এটাই ছিল কিন্তু দিগ্বিজয়। আর দক্ষিণে তার নীতি ছিল ধর্মজয় বা গ্রহণ নীতি, অর্থাৎ জয় করা কিন্তু সংযুক্ত করা নয়, জয় করে নিয়েছিল কিন্তু নিজের সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করেছিল না, ঠিক আছে। উপাধিগুলো দেখে নাও সমুদ্রগুপ্তের, যে কবিরাজ, পরাক্রমাঙ্ক, সর্বরাজার ছেত্রা, অশ্বমেধা,
অশ্বমেধাজি, ঠিক আছে। তার মাতা ছিলেন লিচ্ছবি রাজকন্যা, তাই তাকে লিচ্ছবি ধোত্রও বলা হয়। দেখো তিনি সিংহরাজ মেঘবর্ণকে বোধগয়ায় বৌদ্ধ বিহার নির্মাণের অনুমতি দিয়েছিলেন। আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপাধি যেমন ভারতের মেকিয়াভেলি বলা হয় কাকে? চাণক্য বা কৌটিল্যকে কিন্তু ভারতের মেকিয়াভেলি বলা হয়। যদি বলে ভারতের শেক্সপিয়ার কালিদাস, তাই না? ভারতের রক্ষাকারী স্কন্দগুপ্ত, ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল, যদি বলে ভারতের শান্তি মানব লাল বাহাদুর শাস্ত্রী, ভারতের পক্ষী মানব সেলিম আলী, ভারতের নাইটেঙ্গেল সরোজিনী নাইডু। কেমন? এবার আমরা দেখে নেব যে গুপ্ত সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে তো আমরা আগেই পড়েছি, তবু একটু দেখে নিই। দেখো প্রথম চন্দ্রগুপ্ত, যার সময়কালটা 30 থেকে 35, 320 থেকে 35, যার রাজধানী ছিল পাটলিপুত্র। তাহলে প্রথম চন্দ্রগুপ্তের রাজধানী কি ছিল? পাটলিপুত্র। তিনি মহারাজাধিরাজ উপাধি নিয়েছিলেন আর গুপ্তাব্দের প্রচলন করেছিলেন তিনি। তাহলে প্রথম চন্দ্রগুপ্ত কিন্তু গুপ্তাব্দের প্রচলন করেছিলেন। সমুদ্রগুপ্ত সম্পর্কে তো আমরা পড়ে নিয়েছি, যাকে ভারতের নেপোলিয়ান বলা হয়। দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময়কাল 380 থেকে 414, মাথায় রাখবে। কি বললাম? 380 থেকে 414 অব্দ। বিক্রমাদিত্য নামে খ্যাত। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে খ্যাত। উজ্জয়িনীকে দ্বিতীয় রাজধানী করেন তিনি। উজ্জয়িনীকে দ্বিতীয় রাজধানী করেন। শক বংশের উচ্ছেদ ঘটিয়ে শকারী উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তার সমসাময়িক ছিলেন মহাকবি কালিদাস। তাহলে মহাকবি কালিদাস এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক। ফা হিয়েনও তার সময়কালেই কিন্তু ভারতে এসেছিলেন। দেখো প্রথম কুমারগুপ্ত উপাধি কি? মহেন্দ্রাদিত্য নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। গুরুত্বপূর্ণ তথ্য যে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কে? প্রথম কুমারগুপ্তের সময় কিন্তু প্রতিষ্ঠিত হয়। আর স্কন্দগুপ্ত শেষ পরান্তক সম্রাট, হুন আক্রমণ প্রতিহত করে এবং ভারত তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্ন। দেখো প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? এটাও তোমার ডব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2018 প্রশ্ন। এটা তুমি তো জানোই যে 1930 সালে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। কোথাতে? উরুগুয়েতে। দেখো ফিফার পুরো কথাটা কি বলছে? ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন। ঠিক আছে, মাথায় রাখবা, ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় 21শে মে 1904 সালে। আর বর্তমানে মোট সদস্য দেশ 211 জন, 11টি। সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের জুরিখে। ফিফার প্রথম সভাপতি ছিলেন রবার্ট গুইরিন, মাথায় রাখবে। দেখো ফিফা বিশ্বকাপ সম্পর্কে একটু পড়ে নিই। দেখো প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় 1930 সালে উরুগুয়েতে। ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোল করেন, মাথায় রাখবে, লুসিয়েন লরেন্ট। ফ্রান্সের লুসিয়েন লরেন্ট ফিফা বিশ্বকাপের প্রথম গোল করেছিলেন। বলছে সর্বাধিকবার বিশ্বকাপ জয়ী দেশ হচ্ছে ব্রাজিল, মোট 5 বার জিতেছে ফিফা বিশ্বকাপ। আর প্রথমে ট্রফির নাম ছিল কি? দেখো প্রথমে ট্রফির নাম ছিল জুলে রিমে ট্রফি, মাথায় রাখবে। কেমন? বলছে বর্তমান ট্রফির ডিজাইন করেছেন কে? সিলভিও গাজানিগা। ঠিক আছে, নামগুলো দেখে ভালো করে পড়ে নিবা। সিলভিও গাজানিগা। বর্তমান ফিফা প্রেসিডেন্টকে? জিয়ান্নি ইনফ্রান্তিনো। ফিফা বিশ্বকাপ 2022-এ যেটা হলো, যেটা 22তম সংস্করণ হয়েছে, মাথায় রাখবা, যেটা হচ্ছে তোমার কোথায় হয়েছিল? কাতারে। দেখো অফিসিয়াল মাস্কটটা ছিল লা ইভ, একজন দক্ষ খেলোয়াড়। অফিসিয়াল বলটা ছিল কি? বলটা ছিল হচ্ছে আল রিহোলা, অর্থাৎ যাত্রা, যার অর্থ হলো কি? যাত্রা। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় আলবায়ত স্টেডিয়ামে, আর ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল লুসাই আইকনিক স্টেডিয়ামে। দেখো ফাইনালে কি হয়েছিল? ফাইনালে ওই যে তোমার হচ্ছে আর্জেন্টিনার তোমার ফ্রান্সের মধ্যে কি 3-3 হয়েছিল আর কি, 3 ভার্সেস 3 হয়েছিল প্লান্টিতে। আর্জেন্টিনা 4-2 করে, 2-4 করে আর কি জয়লাভ করে। আর্জেন্টিনা কিন্তু জয়লাভ করেছিল। কেমন? দেখো অংশগ্রহণকারী দল ছিল 32টি। ভারত থেকে উপস্থিত ছিলেন জগদীপ ধানকার। আর দেখো ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমন্ত্রিত হন রণবীর সিং। তা এবার দেখে নাও পুরস্কার হিসাবে তোমার হচ্ছে অ্যাডিডাস গোল্ডেন বল পেয়েছিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার। অ্যাডিডাস গোল্ডেন বুট পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। যদি বলে অ্যাডিডাস গোল্ডেন গ্লোভ কে পেয়েছিল? এমিলিয়ানো মার্টিনেজ। কি বললাম? এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার। তারপরে দেখে নাও যে পরবর্তী ফিফা বিশ্বকাপ, যেটা 23তম সংস্করণ, যেটা 2026-এ হবে।
আর আয়োজক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। আর 48টা দল কিন্তু অংশগ্রহণ করবে এরকম বলা হয়েছে। চলো পরের প্রশ্ন বলছে দেখো দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটিকে ইংরাজিতে অনুবাদ করেছিলেন কে? তা সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত, তাই না? তা মাইকেল মধুসূদন দত্তকে মধুকবি বলা হয়। তার ছদ্মনাম ছিল তিমথি। কি বললাম? তিমথি। দেখো কাব্যগ্রন্থ, তার যে কাব্যগ্রন্থের নাম হচ্ছে দ্য ক্যাপিটিভ লেডি, এটাই ছিল তার প্রথম কাব্যগ্রন্থ। কি বললাম? দ্য ক্যাপিটিভ লেডি ছিল মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যগ্রন্থ। তাছাড়াও রয়েছে দেখো বীরঙ্গনা, মেঘনাদবধ কাব্যগ্রন্থ, যেটা অমিত্রাক্ষর ছন্দে 1861 সালে প্রকাশিত হয়। গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু, যে মেঘনাদবধ কাব্য অমিত্রাক্ষর ছন্দে হচ্ছে তোমার 1861 সালে প্রকাশিত হয়েছিল। এছাড়াও দেখে নাও তিলোত্তমা সম্ভব, বীর্যাঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলী, তারপরে শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। দেখো তার শ্রেষ্ঠ নাটক ছিল কৃষ্ণকুমারী। মাথায় রাখবে মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটক কী ছিল? যে কৃষ্ণকুমারী। তিনি বাংলা ভাষায় সনেটের প্রবর্তন করেন। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি ছিলেন তিনি। মাথায় রাখবে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি ছিলেন। এছাড়াও আমরা বিভিন্ন বিখ্যাত লেখক ও তাদের রচনাবলী দেখে নেব, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয়। ঠিক আছে, পেন্টিংয়ে একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, একটু দেখে নিবা। বর্ণ পরিচয়, কথামালা, বোধোদয়, ভ্রান্তিবিলাস, বেতাল পঞ্চবিংশতি। কাজী নজরুল ইসলামের রয়েছে অগ্নিবীণা, কামাল পাশা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত দেখো লেখাগুলো কী কী, যেমন দুর্গেশ নন্দিনী, মৃণালিনী, কপাল কুণ্ডলা, তারপরে আনন্দমঠ, কমলাকান্তের দপ্তর। কেমন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী, অপরাজিতা, আরণ্যক। ঠিক আছে, সুকুমার রায়ের লেখা পাগলা দাশু, আবোল তাবোল, খাই খাই। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা চতুষ্কোণ, সরীসৃপ, শহরতলি। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা বুড়ো আংলা, তারপর হচ্ছে পালক, ক্ষীরের পুতুল। মহেশ্বেতা দেবীর লেখা দেখো হ্যাঁ 1084 মা। ঠিক আছে, রুদালি, গুরুত্বপূর্ণ কিন্তু, পড়ে নিবা। আশাপূর্ণা দেবীর হচ্ছে প্রথম প্রতিশ্রুতি, বলাই গ্রাস। সবই পড়তে হবে, এর মধ্যে যেন বাছাই করো না, কারণ এগুলোই গুরুত্বপূর্ণ বলে আমি এগুলোই তুলে দিয়েছি, এর বাইরে পড়তে হবে না তোমাকে। কেমন? দেখো নারায়ণ গঙ্গোপাধ্যায় রয়েছে আগন্তুক বিদিশা। বলাইচাঁদ মুখোপাধ্যায় হাটে বাজারে প্রচ্ছন্ন, গুরুত্বপূর্ণ। সুনীল গঙ্গোপাধ্যায় রয়েছে নীল মানুষের কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুর, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা দেখে নেব। জন্ম হচ্ছে কত? 1961 সালের 7ই মে, মৃত্যু হচ্ছে 1941 7ই আগস্ট। ঠিক আছে, তার গল্পগুলো কী কী, যেমন ভিখারিণী, ঘাটের কথা, কাবুলিওয়ালা, দেনা পাওনা, খোকাবাবুর প্রত্যাবর্তন, এগুলো হচ্ছে তার মানে রবীন্দ্রনাথের গল্প। উপন্যাসের মধ্যে রয়েছে নৌকাডুবি, গোরা, ঘরে বাইরে, শেষের কবিতা। কাব্যের মধ্যে রয়েছে বনফুল, প্রথম কাব্যগ্রন্থ। ঠিক আছে, তারপরে গীতাঞ্জলি, বলাকা, মানসী, সোনার তরী। আর নাটকের মধ্যে রয়েছে বিসর্জন, ডাকঘর। আর এই গীতাঞ্জলির জন্য তুমি তো জানোই যে 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্যই সাহিত্যে তিনি নোবেল পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় ব্যক্তি, তাই না? চলো পরের প্রশ্ন দেখো, হচ্ছে কম্পিউটারের প্রথম ভাষাটা কি? এটাও তোমার ওই ডব্লিউবি হচ্ছে কনস্টেবল প্রিলিমস 2018 প্রশ্ন, সেটা হচ্ছে ফোর্টরান। মাথায় রাখবে ফোর্টরান হচ্ছে কম্পিউটারের প্রথম ভাষা। দেখো কম্পিউটার 1833 সালে চার্লস ব্যাবেজ আবিষ্কার করেছিলেন, তাকে কম্পিউটার বিজ্ঞানের জনক বলা হয়। ভারতের প্রথম কম্পিউটার আসে কত সালে? মাথায় রাখবে 1955 সালে তোমার HEC2M নামক তোমার হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতায় স্থাপন করা হয়েছিল তোমার ভারতের প্রথম কম্পিউটার। কত সালে? 1955 সালে। তো দেখো ভারতের প্রথম সুপার কম্পিউটার হলো পরম 8000। ভারতের সুপার কম্পিউটারের জনক বলা হয় বিজয় পাণ্ডুরঙ্গ ভাটকরকে। দেখো কম্পিউটারের প্রধান হবে, ঠিক আছে, কম্পিউটারের প্রধান 4টি অংশ। কি কি? MSU, তার সাথে রয়েছে CPU, আর কি ইনপুট আউটপুট। ঠিক আছে, MSU বলতো মাস স্টোরেজ ইউনিট, CPU বলতো হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর হচ্ছে মানে যাকে আর কি কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। ইনপুট আর আউটপুট রয়েছে। দেখো CPU বলতো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এর 3টি অংশ রয়েছে। ঠিক আছে, একটা রয়েছে ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট, ফুল ফর্মগুলোও কিন্তু আসে, দেখে নিবা। CU রয়েছে একটা, যেটাকে বলা হয় কন্ট্রোল ইউনিট, আর একটা হচ্ছে মেমোরি বা প্রাইমারি স্টোরেজ ইউনিট। হ্যাঁ, এই প্রাইমারি স্টোরেজ ইউনিট বা মেমোরি একেবারে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা রম, একটা র্যাম। রম বলে তো রিড অনলি মেমোরি, আর র্যাম বলে তো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে,
আর ইনপুট আউটপুট ইউনিটগুলো কী কী দেখে নাও। ইনপুটের মধ্যে পড়ছে কিবোর্ড, মাউস, স্ক্যানার, গ্রাফিক্স, তারপর হচ্ছে এটা কি ট্যাবলেট হবে আর কি, ঠিক আছে। হচ্ছে ট্যাবলেট, ওসিআর, ওএমআর, ডিজিটাল ক্যামেরা, তারপরে লাইট পেন, টাচ স্ক্রিন, তারপরে জয়স্টিক, ট্র্যাকার বল, এগুলো সবই কিন্তু ইনপুট ডিভাইস। আর বুঝতে পারছো আউটপুট ডিভাইস কোনগুলো, যেমন হচ্ছে মনিটর, প্রিন্টার, অডিও, স্ক্যানার, হ্যাঁ, তারপরে হেডফোন, প্রজেক্টর, জিপিএস, তারপরে তোমার হচ্ছে সাউন্ড কার্ড, ভিডিও কার্ড, বেল রিডার, এগুলো সবই কিন্তু আউটপুট ডিভাইস। কেমন, এগুলো সব কিন্তু পড়বা, পরীক্ষা আসবে দিয়ে দেবে যে 4টে তুলে দিয়ে বলবে যে নিম্নলিখিত কোনটি ইনপুট ডিভাইস, বা বলে দেবে কোনটি ইনপুট ডিভাইস নয়, এরকম প্রশ্ন আসে। তারপরে দেখে নাও টেলিফোনের সাথে কম্পিউটারের যোগাযোগ ঘটানোর প্রক্রিয়াকে মোডেম বলা হয়। কী বলে? মোডেম। মাথা রাখবে। ক্যাশ মেমোরি একটি সেকেন্ডারি মেমোরির উদাহরণ। পরীক্ষা প্রশ্ন দেবে যে হচ্ছে যে নিম্নলিখিত কোনটি সেকেন্ডারি মেমোরি উদাহরণ। 4টে অপশনের মধ্যে একটা ক্যাশ মেমোরি দিয়ে দিতে পারে, এটাই গুরুত্বপূর্ণ বলে আমি তুলে দিলাম। মাথায় রাখবা ক্যাশ মেমোরি একটি সেকেন্ডারি মেমোরি উদাহরণ। তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ 5টা প্রশ্ন। এবার তুমি আমায় বলো দাদা, এইভাবে যদি তুমি 2018 থেকে 25 পর্যন্ত সম্পূর্ণ জিকেগুলো যদি তুমি এইভাবে পড়ে নিতে পারো, মানে কারেন্ট অ্যাফেয়ার্স আমি ছেড়ে দিচ্ছি। কেন ছাড়ছি? কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি তো তোমার এক্সট্রা করেই দিচ্ছি, আর 2018 সালে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার কোনো যুক্তিই নেই, তাই না বস? সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে যদি তুমি জিকেগুলো এইভাবে একদম ডিটেলসে পড়ে নিতে পারো, তাহলে বস তুমি দেখে নিজেই পরীক্ষা দিয়ে মিলিয়ে নিও, আমাকে আর কিছু বলতে হবে না। সবাই ভালো করে পড়বে। রাখছি। জয় হিন্দ।